মাত্র 20 মিনিটে আমি তোমাকে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা অধ্যায়টা এমনভাবে পড়াবো যদি এখান থেকে শিখেও আসে ইনশাল্লাহ তুমি হচ্ছে আনসার করতে পারবা। ওকে আসো তাহলে এখানে আমি গুরুত্বপূর্ণ যে সিকিউগুলো আছে যেগুলো আগে পরীক্ষাতে আসছে যেগুলো গুরুত্বপূর্ণ সবগুলো হচ্ছে আমি এখানে নিয়ে আসছি। তো এগুলো পড়ার আগে আমাদের একটু বেসিক কনসেপ্ট থাকা লাগবে। চলো দেখি বেসিক কনসেপ্টগুলো কি কি। সেটা হচ্ছে আমাদের বেন্থাম অঙ্কার ক্লাসিফিকেশনটা মনে রাখা লাগবে একটু, জাস্ট একটু দেখবা। উদ্ভিদ জগৎকে সে হচ্ছে দুইটা উপজগতে ভাগ করছে, ক্রিপ্টোগেমিয়া এবং হচ্ছে ফেনোরোগেমিয়া। ক্রিপ্টোগেমিয়ার ভিতরে তোমার হচ্ছে তিনটা বিভাগ তারা বলছে, থেলোফাইটা, ব্রায়োফাইটা এবং হচ্ছে টেরিডোফাইটা। আর ফেনোরোগেমিয়ার ভিতরে জিমনোস্পার্ম এবং হচ্ছে এনজিওস্পার্ম। ওকে, জিমনোস্পার্ম এবং হচ্ছে এনজিওস্পার্ম। থেলোফাইটার ভিতরে আবার দুটো শ্রেণী আছে, একটা হচ্ছে শৈবাল এবং আরেকটা হচ্ছে ছত্রাক। দেন এনজিওস্পার্মের ভিতরে হচ্ছে তোমার ডাইকট এবং হচ্ছে মনোকট, দ্বিবীজপত্রী এবং হচ্ছে একবীজপত্রী। ওকে, তাহলে এটা খেয়াল করছো ভালো মতে। তাহলে এই যে থেলোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা আবার ফেনোরোগেমিয়ার ভিতরে জিমনোস্পার্ম, এনজিওস্পার্ম এগুলো যে আসছে এখানে বৈশিষ্ট্যগুলো একটু উন্নত হচ্ছে। থেলোফাইটা থেকে ব্রায়োফাইটা একটু উন্নত, ব্রায়োফাইটা একটু উন্নতভাবে উন্নত হচ্ছে। ওকে, এটা তোমরা পারো, রিভিশন হয়ে গেল। ওকে, আর থেলোফাইটার ভিতরে শৈবাল এবং হচ্ছে ছত্রাক পড়ছে। ওকে, এবার দেখো শৈবাল এবং ছত্রাক হচ্ছে কি লোয়ার ক্রিপ্টোগ্যামস, আর ব্রায়োফাইটা টেরিডোফাইটা গ্রুপের উদ্ভিদ হলো হায়ার ক্রিপ্টোগ্যামস। ঠিক আছে, হায়ার ক্রিপ্টোগ্যামস। আর থেলোফাইটা যেটা কম উন্নত, আর উন্নত হচ্ছে টেরিডোফাইটা। ঠিক আছে, এদের মধ্যে সংযোগ সৃষ্টিকারী মধ্যবর্তী গ্রুপ হচ্ছে ব্রায়োফাইটা, এটা মনে রাখবা। ওকে, এই বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ তোমার সিকিউ এর উদ্দীপক বোঝার জন্য, যে এই ব্রায়োফাইটার ক্ষেত্রে দেহটা হচ্ছে গ্যামিটোফাইটিক মানে হচ্ছে এখানে হ্যাপ্লয়েড, মানে শুধু এন। ঠিক আছে, শুধু এন। আচ্ছা, দেহটা হচ্ছে থ্যালয়েড মানে দেহটাকে সত্যিকারের মূল কাণ্ড পাতায় ভাগ করা যায় না, তবে মদ জাতীয় উদ্ভিদকে নরম কাণ্ড পাতার মতো অংশে চিহ্নিত করা যায়। ওকে, এটা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য যে এদের মূলের, এটা তোমাকে মনে রাখতে হবে। এটা আমি আগে ক্লাসে পড়াইছিলাম অন্য একটা কোর্সে, যেন দাগানো আছে এটা। এদের মূল নাই, তবে মূলের পরিবর্তে এককোষী রাইজয়েড থাকে। রাইজয়েড বল সেটা হচ্ছে এককোষী। আর কোনো কোনো পদ্ধতিতে বহুকোষী স্কেল থাকে। বহুকোষী যদি হয় সেটা হচ্ছে স্কেল। ঠিক আছে, এদের কোনো ভাস্কুলার টিস্যু নাই। জননাঙ্গ বহুকোষী এবং বন্ধ্যাকোষ আবরণ, ঠিক আছে, আবৃত থাকে। বন্ধ্যাকোষ মানে যে কোষ থেকে পরবর্তী রিপ্রোডিউস করতে পারবে না, এরকম কোষ হচ্ছে বন্ধ্যাকোষ। আচ্ছা, এটা গুরুত্বপূর্ণ। স্ত্রী জননাঙ্গকে আর্কিগোনিয়াম বলে, এটা মনে রাখবা কিভাবে। আর কি আন্টি এগুলো অন্য একটা কোর্সে পড়াইছিলাম, দেখানো আছে। আর কি আন্টি, তাহলে আন্টিরা হচ্ছে স্ত্রী, তাহলে মানে মহিলা, তাহলে এটা হচ্ছে আর কি আন্টি হচ্ছে স্ত্রী জননাঙ্গকে বলবো হচ্ছে আর্কিগোনিয়াম। ঠিক আছে, আর পুং জননাঙ্গকে বলবো হচ্ছে অ্যান্থেরিডিয়াম। অ্যান্থনি হচ্ছে ছেলেদের নাম, ঠিক আছে, পুরুষের নাম। ওকে, তাহলে আর্কিগোনিয়ামের আকৃতি কেমন, ফ্লাস্কের মতো। অ্যান্থেরিডিয়ামের আকৃতি কেমন, গোলাকার, নাশপাতি আকার, বেলনাকার বা হচ্ছে গদাকার। জনজনন ওগেমাস প্রকৃতির, এর জন্য শুক্রাণু দুইটা ফ্লাজেলা থাকে। নিষেকের জন্য জলীয় মাধ্যম দরকার হয়। ঠিক আছে, কয়েকটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। উৎপন্ন স্পোরগুলো একই আকার আকৃতি বিশিষ্ট হোমোস্পোর, তোমার উদ্দীপক বোঝার জন্য গুরুত্বপূর্ণ। ওকে, জীবনচক্রে গ্যামিটোফাইটিকটা প্রধান। নর্মালি আমরা জানি যে উদ্ভিদের ক্ষেত্রে দুইটা গ্যামিটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশা থাকে। এর ভিতরে হচ্ছে মানে একটা দশা প্রধান থাকে, একটা দশা গৌণ থাকে। ঠিক আছে, তাহলে এখানে জীবনচক্রে এটা হচ্ছে গ্যামিটোফাইটটা হচ্ছে প্রধান। ব্রায়োফাইটের ক্ষেত্রে গ্যামিটোফাইটিক প্রধান, এজন্য গ্যামিটোফাইটিক উদ্ভিদ বলা হয়। ঠিক আছে, গ্যামিটোফাইট প্রধান এবং যে স্পোরোফাইট হচ্ছে গৌণ। ঠিক আছে, গৌণ। ওকে, এটা তুমি জানবা। আচ্ছা, ব্রায়োফাইটের তিনটা শ্রেণী আছে, একটা হচ্ছে হ্যাপাটিকি, অ্যান্থোসিরিটি এবং হচ্ছে মাসায়। হ্যাম দিয়ে মনে রাখা যায়। ঠিক আছে, অ্যান্থোসিরিটিদেরকে হর্নওয়াটো বলা হয়, আর মাসায় যাদেরকে প্রকৃত মসো বলা হয়। ঠিক আছে, প্রকৃত মসো বলা হয়। আর হ্যাপাটিকি যারা, এদেরকে লিভার ওয়ার্ড বলা হয়। ঠিক আছে, লিভার ওয়ার্ড বলা হয়। এতটুকু একদম বেসিক কিছু কনসেপ্ট। আচ্ছা, আদি বৈশিষ্ট্য কি, কিছু আদি বৈশিষ্ট্য আছে যে উদ্ভিদ হচ্ছে হ্যাপ্লয়েড, থ্যালয়েড, সত্যিকার মূল নাই, ভাস্কুলার টিস্যু নাই, এবং এরা হচ্ছে হোমোস্পোর মানে একই ধরনের স্পোর উৎপন্ন করে। আচ্ছা, এবার দেখো যেগুলো উন্নত বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে একটু নামগুলো একটু উন্নত টাইপের, মানে একটু কঠিন টাইপের। ক্যাপসুল থাকে হচ্ছে কোলোমেলা, স্টোমাটাযুক্ত এপিডার্মিস, ক্যাপসুলের গোড়া বাজার টিস্যুর অবস্থান, এগুলো হচ্ছে উন্নত বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো একটু জানা থাকলে তোমার উদ্দীপকগুলো বুঝতে খুব ইজি হবে। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো এটা গুরুত্বপূর্ণ যে এরা হচ্ছে উভচর উদ্ভিদ। তাহলে ব্রায়োফাইটে যারা আছে এরা হচ্ছে উভচর উদ্ভিদ। ঠিক আছে, এরা হচ্ছে উভচর উদ্ভিদ। ওকে, কারণ পানির সাহায্য ছাড়া কি করতে পারে না, জনন, বৃদ্ধি, বিকাশ ঘটে না, তাহলে এরা হচ্ছে উভচর উদ্ভিদ। ঠিক আছে, তাহলে ব্রায়োফাইটকে উভচর উদ্ভিদ বলা হয়, এটা গুরুত্বপূর্ণ। ওকে, এবার আসো। তো এখন রিক্সিয়া সম্পর্কে আমাদের একটু পড়া থাকা লাগবে। বেসিক এই যে এটা গুরুত্বপূর্ণ। রিক্সা শনাক্তকারী বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা তোমাকে একটু পড়ে ফেলবা। এটা দেখো তোমার কিন্তু এই জায়গায় আমরা একটু আগে যা পড়ছি ওই সেম জিনিসগুলো আবার ঘুরে পেঁচে আসছে। ঠিক আছে, থ্যালাস সবুজ, ছায়িত, চ্যাপ্টা, বিষম পৃষ্ঠ। থ্যালাস দ্যাগ্র শাখা বিশিষ্ট। আচ্ছা, দ্যাগ্র শাখা মানে কি? দ্যাগ্র শাখা এখানে খেয়াল করো, একটু দেখাই আমি তোমাদেরকে একটু। জাস্ট দেখো এই যে এখানে অনেকগুলো রিক্সা একসাথে আছে, অনেকগুলো রিক্সা একসাথে আছে। যে কোনো একটা রিক্সাকে যদি আমি নেই, এখানে দেখো এই যে কোনো একটা রিক্সাকে যদি নেই, তাহলে তুমি একদম ধরো সাপোজ এটাকে নিলাম, এই রিক্সাটাকে নিলাম। ঠিক আছে, সামনে গিয়ে দেখবা যে এখানে একটা শাখা, এখানে একটা শাখা, দুইটা শাখা তৈরি হয়েছে। ঠিক আছে, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, দুইটা শাখা তৈরি হয়েছে। আর উপরে একটা খাঁজ তৈরি হয়েছে, মাঝখানে একটা খাঁজ তৈরি হয়েছে, এটা হচ্ছে অগ্রস্ত খাঁজ। ঠিক আছে, মাঝখানে শিরা গেছে যেটা হচ্ছে মধ্য শিরা। ঠিক আছে, এখানে মাঝখানে শিরা গেছে, এটা হচ্ছে মধ্য শিরা।
ঠিক আছে, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, দুইটা শাখা তৈরি হয়েছে, ঠিক আছে, অগ্রে দুইটা শাখা তৈরি হয়েছে, এর মধ্যে দ্যাগ্র শাখা, ঠিক আছে, এখানে একটা শাখা, এখানে একটা শাখা, দ্যাগ্র শাখা তৈরি হয়েছে, ঠিক আছে। এটা তো মেইনলি আমার পরীক্ষার হলে পরীক্ষা যেটা আসে, মেইনলি আমাদের পরীক্ষায় যেটা আসে সেটা আমাদের একটু জাস্ট পড়তে হবে, ওইটা আমি তোমাদেরকে এখন পড়াবো। মেইনলি এটা জাস্ট একটু তোমাদেরকে একটু বেসিক আইডিয়া দিলাম রিক্সা সম্পর্কে। এখন পরীক্ষা যেটা আসে সেটা হচ্ছে, মানে তুমি এর দেখলে বুঝতে পারবে যে এটা রিক্সা আসলে, ঠিক আছে। পরীক্ষা যেটা আসে সিকিউতে, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার এই যে রিক্সা যে থ্যালাসের যে প্রস্থচ্ছেদটা, এটা পরীক্ষাতে আসে, থ্যালাসের প্রস্থচ্ছেদটা পরীক্ষাতে আসে। ওকে, তো এখানে খেয়াল করো, এখানে অভ্যন্তরীণ গঠন যেটা আছে, এখানে তিনটা অঞ্চল দেখা যায়, ক্লোরোপ্লাস্টযুক্ত ফটোসিনথেটিক অঞ্চল, নিচের দিকে বর্ণহীন সঞ্চয় অঞ্চল, এবং আরেকটা হচ্ছে নিম্নতক, ঠিক আছে, নিম্নতক। এখন এই যে ছবিটা, এই ছবিটা পরীক্ষার জন্য 5 স্টার আমাদের, এটা মানে খুবই ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষাতে আসে, তুমি দেখলে বুঝতে পারবা, অনেকবার পরীক্ষাতে আসছে, ঠিক আছে। তাহলে এই জায়গায় তুমি খেয়াল করো, এই জায়গায় তুমি দেখলে বুঝতে পারবা, ঠিক আছে, দেখলে তুমি হচ্ছে এখান থেকে বুঝতে পারবা। এখানে যদি আমি একটু ভাগ করি, ঠিক আছে, একটু ভাগ করলে তুমি দেখলে বুঝতে পারবা যে খুবই সুন্দর এই জায়গাটা। উপরের দিকে এই যে উপরের দিকে জায়গাটা, এটা হচ্ছে ফটোসিনথেটিক অঞ্চল, ফটোসিনথেটিক অঞ্চল। আর নিচের দিকে এই জায়গাটা মেইনলি, নিচের দিকে এই জায়গাটা, এটা হচ্ছে সঞ্চয় অঞ্চল, নিচের দিকে জায়গাটা হচ্ছে মেইনলি সঞ্চয় অঞ্চল। আর হচ্ছে নিম্নতক থাকে, ঠিক আছে, নিম্নতক থাকে। এই দেখো রাইজয়েড, রাইজয়েড যেগুলো আছে এগুলো হচ্ছে এককোষী, এগুলো মসৃণ হতে পারে, অমসৃণ হতে পারে, এবং এখানে দেখো বহুকোষী স্কেল আছে, ঠিক আছে, বহুকোষী স্কেল আছে। এবং এই ছবিটা তোমাকে পরীক্ষার হলে যাওয়ার আগে তোমাকে একটু এঁকে যাইতে হবে, ঠিক আছে। দেখো এই জায়গায় ফটোসিনথেটিক যে অঞ্চলটা আছে, এখানে তোমার হচ্ছে যে এই যে স্ট্রাকচারগুলো দেখা যায়, এগুলোকে আত্তীকরণ সূত্র বলা হয়, আত্তীকরণ সূত্র বলা হয়। এবং দেখো মাঝখান দিয়ে এরকম জায়গা হচ্ছে বায়ুরন্ধ্র আছে, এরকম জায়গা হচ্ছে বায়ুরন্ধ্র আছে, এবং বায়ুরন্ধ্র আছে, এবং খেয়াল করো এই বায়ুরন্ধ্র, এই যে মাঝখানে যে প্রকোষ্ঠটা, এটা হচ্ছে কি বায়ু প্রকোষ্ঠ, এই জায়গায় বায়ু প্রকোষ্ঠ আছে, ঠিক আছে, বায়ু প্রকোষ্ঠ আছে, মাঝখানে হচ্ছে তোমার বায়ু প্রকোষ্ঠ আছে। উপরের দিকে ঊর্ধ্বতক, অসম্পূর্ণ ঊর্ধ্বতক থাকে, উপরের দিকে ঊর্ধ্বতক থাকে, কানেক্টেড না আর কি, ঠিক আছে, উপরের দিকে ঊর্ধ্বতক থাকে, এই তো মোটামুটি। আর আর্কিক নিয়ম সম্পর্কে তো আমরা বলছি অলরেডি এই কথা, ঠিক আছে। এবং আর্কিক নিয়মের ভিতরে ডিম্বাণু অবস্থান করতেছে। ওকে, তাহলে এই ছবিটা তোমার জন্য 5 স্টার ভাই, এই ছবিটা তুমি হচ্ছে পরীক্ষায় এঁকে যাবা, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে আমরা দেখাইছি যে ফটোসিনথেটিক অঞ্চল থাকে, বর্ণহীন সঞ্চয় অঞ্চল, আর নিম্নতক থাকে, ঠিক আছে, এটা তুমি হচ্ছে পড়ে যাবা। এরপর তুমি যদি পরীক্ষা ছবি আঁকার পর একটু হালকা পাতলা লিখতে পারো, লিখবা, ঠিক আছে, হালকা পাতলা লিখতে পারলে লিখবা, ঠিক আছে। বাট ছবিটা তোমাকে অবশ্যই এঁকে যেতে হবে, তিনটা অঞ্চল আছে, এটা তোমাকে চিন্তা করে যেতে হবে, এখান থেকে একটু লিখবা, ঠিক আছে। ওকে, ওকে, শেষ। আচ্ছা, তারপরে দেখো এই জায়গায়, তারপরে হচ্ছে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে রিক্সার ক্ষেত্রে এই যে জননটা তুমি হচ্ছে একবার দেখে যেতে পারো জননটা, যে এখানে রিক্সার ক্ষেত্রে তারা দেখাইছে, যে এখানে অঙ্গজ জনন, যে তোমার থ্যালাসের পিছনের অংশ মরে গেলে প্রতিটি শাখা রিক্সা উদ্ভিদ হিসেবে আত্মপ্রকাশ করে, ঠিক আছে। আর যৌন জননটা কি, এই যে পুং জননাঙ্কে অ্যান্থেরিডিয়াম এবং ইচ্ছু জননাঙ্কে আর্কিগোনিয়াম বলে, ঠিক আছে, আর্কিগোনিয়াম বলে। আচ্ছা, তো নাশপাতি আকৃতির যে অ্যান্থেরিডিয়াম এখানে, আচ্ছা, ফ্লাজেলা শুক্রাণুটা কি দ্বি ফ্লাজেলা বিশিষ্ট, ঠিক আছে। আর আর্কিগোনিয়ামটা কি ফ্লাস্ক আকৃতির, ঠিক আছে, ফ্লাস্ক আকৃতির হচ্ছে আর্কিগোনিয়াম। আর অ্যান্থেরিডিয়ামে যে হচ্ছে শুক্রাণুগুলো উৎপন্ন হয় সেগুলো হচ্ছে দ্বি ফ্লাজেলা যুক্ত, ঠিক আছে, দ্বি ফ্লাজেলা যুক্ত। আচ্ছা, জাস্ট এটা একটু পড়ে যাবা যে সচল শুক্রাণু জল চালিত হয়ে আর্কিগোনিয়ামে অবস্থিত নিশ্চল ডিম্বাণুকে নিষিক্ত করে, দেন ওগুলার নিষিক্ত ডিম্বাণু পরিস্ফুটিত হয়ে সরল এবং গোলাকার স্পোরোফাইট গঠন করে। স্পোরোফাইট মানে হচ্ছে এখানে টুয়াইসেন অবস্থা আবার ফিরে আসে, ঠিক আছে, টুয়াইসেন অবস্থা আবার ফিরে আসে, এই তো মোটামুটি। তো এখান থেকে আমি বৈশিষ্ট্যগুলো তোমাকে বলছি, কারণ বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, ঠিক আছে, বৈশিষ্ট্যগুলো গুরুত্বপূর্ণ, কারণ মাঝে মাঝে টেরিডোফাইটের সাথে তোমার তুলনা চলে আসতে পারে, ঠিক আছে। বৈশিষ্ট্যগুলো তুমি হচ্ছে একটু পড়বা। আর এখানে আর সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখানে যেটা, ঠিক আছে, সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে এটা, ঠিক আছে, এই যে রিক্সা থ্যালাসের প্রস্থচ্ছেদ, এটা সম্পর্কে তোমার খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া থাকা লাগবে, এটা গুরুত্বপূর্ণ। ওকে, এবার টেরিডোফাইটা সম্পর্কে আমরা একটু জাস্ট বেসিক কিছু পড়ে ফেলি, তাহলে আমাদের জন্য উদ্দীপক বুঝতে ইজি হবে, ঠিক আছে। টেরন ডানা, আর ফাইটার মানে হচ্ছে উদ্ভিদ, এখান থেকে টেরিডোফাইটা আসছে, ঠিক আছে। টেরিডোফাইটা মানে হচ্ছে পক্ষল বা হচ্ছে ডানা বিশিষ্ট উদ্ভিদ, ঠিক আছে, পক্ষল বা হচ্ছে ডানা বিশিষ্ট উদ্ভিদ, এবং অপুষ্পক, এবং দেহে থাকে হচ্ছে ভাস্কুলার টিস্যু, এদেরকে বলা হয় হচ্ছে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস, ঠিক আছে, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস। পরে এগুলা তোমার লাগবে না, সেগুলো এমসিকিউতে আমি তোমাকে একটু দেখাই দিব, ঠিক আছে। এরপর দেখো টেরিডোফাইটের বৈশিষ্ট্যগুলো লাগবে আমাদের পরীক্ষার জন্য উদ্দীপক বুঝতে প্লাস তুলনা করতে ব্রায়োফাইটের সাথে, যে অপুষ্পক এবং ওবিজি। এখান থেকে দেহটা কিন্তু স্পোরোফাইটিক বা হচ্ছে রেণুধর বা হচ্ছে ডিপ্লয়েড। আর আমরা ব্রায়োফাইটের ক্ষেত্রে পড়ছি সেটা হচ্ছে গ্যামিটোফাইটিক, ঠিক আছে, গ্যামিটোফাইটিক। আর এই টেরিডোফাইটার গ্যামিটোফাইটিক পর্যায়ে প্রোথ্যালাস বলে, যেটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, ঠিক আছে, এটা আমরা একটু পড়বো। ওকে,
দেন তাহলে বৈশিষ্ট্যগুলো তুমি একটু পড়ে ফেলবা, টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো, এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য এখানে তুমি যদি পড়ো, এটা গুরুত্বপূর্ণ, তোমার সিকিউ বুঝতে হেল্প করবে। দেহ মূল কাণ্ড পাতা বিভক্ত, কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়, ঠিক আছে। র্যামেন্টা নামক স্বল্পপত্র দিয়ে আচ্ছাদিত থাকে। পাতাটা হচ্ছে যৌগিক, এখানে হোমোস্পোরাস আমি দেখতে পাচ্ছি, হোমোস্পোরাস, ঠিক আছে। স্পোরাঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকেন্দ্রে সোরাস গঠন করে। আচ্ছা, এই জিনিসটা আমরা এখন একটু বুঝাবো, ঠিক আছে, এই জিনিসটা আমরা একটু বুঝাবো। এটা হচ্ছে টেরিসের শনাক্তকারী বৈশিষ্ট্য, এটা তারা বলছে এখানে। আচ্ছা, তো এখন টেরিসের ক্ষেত্রে দেখো এই ফিগারটা একটু বোঝার চেষ্টা করো, জাস্ট একটু দেখাই দিই যে এখানে এই জায়গার এই সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা, ঠিক আছে। এই জায়গা আমি দেখা একটু, এই জায়গার সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা, ঠিক আছে। নিচের দিকে এই জায়গা হচ্ছে রাইজোম, এরপর এখান থেকে তারা মূল দেখাইছে, ঠিক আছে। রাইজোম সম্পূর্ণ অংশটা পাতা, এবং পাতার প্রত্যেকটা খণ্ড যেগুলো হচ্ছে পিনা, প্রত্যেকটা খণ্ড এগুলো হচ্ছে পিনা বা হচ্ছে পত্রখণ্ডক, ঠিক আছে, পিনা বা হচ্ছে পত্রখণ্ডক, ঠিক আছে। এবং যখন কচি অবস্থায় থাকে, কচি পাতা ওগুলো হচ্ছে কুণ্ডলিত অবস্থা থাকে, এখানে তুমি ছবিতে দেখবা যে কুণ্ডলিত অবস্থায় থাকে, ঠিক আছে, কুণ্ডলিত অবস্থায় থাকে। কুণ্ডলিত কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার, কুণ্ডলিত কচি পাতাকে বলে ক্রোজিয়ার। আর এই যে কুণ্ডলি পাকানো অবস্থা, এটাকে বলা হয় হচ্ছে সার্সিনেট বার্নেশন, ঠিক আছে। তোমার বইতে খেয়াল করবে, এটা আঁকা লাগবে না পরীক্ষায়, ঠিক আছে, এটা আঁকানো লাগবে না, তুমি জাস্ট খেয়াল করবা, ঠিক আছে, সার্সিনেট বার্নেশন। আচ্ছা, এটা একটু পড়ে ফেলবা। টেরিসের প্রধান দুইটা রেণুধর বা হচ্ছে স্পোরোফাইটিক, ঠিক আছে। পাতা চিরসবুজ এবং পক্ষ যৌগিক, খুবই ইম্পর্টেন্ট, সিকিউ বুঝতে তোমাকে হেল্প করবে, উদ্দীপক বুঝতে তোমাকে হেল্প করবে, ঠিক আছে। তাহলে ফার্নের পাতা কুণ্ডলী অবস্থায়, মুকুল অবস্থায় কুণ্ডলী পাকানো অবস্থা থাকে, যাকে বলা হয় সার্সিনেট বার্নেশন। আর কুণ্ডলিত কচি পাতা এটাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার, ঠিক আছে। কুণ্ডলিত কচি পাতা এটাকে বলা হয় হচ্ছে ক্রোজিয়ার। ওকে, আচ্ছা, এরপর আসো, এরপর হচ্ছে এই যে কাণ্ডের অন্তর্গঠন। এটা হচ্ছে আমি দেখলাম যে একটা কলেজে মানে হচ্ছে তোমার হচ্ছে যে এরকম প্রশ্ন তারা দিয়ে দিয়েছে, তো সেক্ষেত্রে একটু তোমাকে একটু কাণ্ডের অন্তর্গঠনটা তোমাকে একটু পড়া থাকা লাগবে, একটু জাস্ট পড়ে রাখবা, ঠিক আছে। আমি তোমাকে জাস্ট ছবিতে দেখাই, ঠিক আছে, তাহলে তুমি বুঝতে পারবা। এই জায়গায় এটা আসলে ফিগারটা না আঁকলেও তো কোনো সমস্যা নাই, ঠিক আছে, জাস্ট একটু দেখে যাও, ঠিক আছে, ফিগার না আঁকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। দেখো এই জায়গায় তোমার হচ্ছে তারা রাইজোম কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখাইছে, ঠিক আছে, রাইজোম কাণ্ডের প্রস্থচ্ছেদ দেখাইছে, এখানে এপিডার্মিস দেখাইছে, বাইরে এপিডার্মিস, তারপর হচ্ছে তোমার এপিডার্মিসের পরে তোমার একটা হাইপোডার্মিস আছে, যেহেতু কাণ্ড, এপিডার্মিসের নিচে হাইপোডার্মিস আছে, ঠিক আছে। তারপর এটা হচ্ছে হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল, মানে হচ্ছে জাইলেন থাকে কেন্দ্রে এবং চারদিকে থাকে হচ্ছে ফ্লোয়েম, ঠিক আছে, হেড্রোসেন্ট্রিক বা হচ্ছে জাইলেন কেন্দ্রিক, ঠিক আছে, জাস্ট একটু আইডিয়া রাখবা, ঠিক আছে, ফিগারটা না আঁকলেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। হেড্রোসেন্ট্রিক ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে, এটা একটু এই ফিগারটা একটু দেখলা, ঠিক আছে। আচ্ছা, এবার আসলে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে টেরিসের জনন এবং জনক্রম, এটা খুব গুরুত্বপূর্ণ। দুইটা টপিকস হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে রিক্সা থ্যালাসের প্রস্থচ্ছেদ যেটা, এবং আরেকটা হচ্ছে টেরিসের জনক্রম, এই জিনিস, এবং হচ্ছে জনন, ঠিক আছে। অঙ্গজ জনন সময় একটু পড়বা যে হচ্ছে অনেক সময় পরিণত রাইজোম অংশবিশেষ মরে যায় এবং অপরিণত শাখাগুলো বিচ্ছিন্ন হয়ে পড়ে, ঠিক আছে। বিচ্ছিন্ন শাখাগুলো নতুন মূল ও পাতা সৃষ্টির মাধ্যমে স্পোরোফাইটিক উদ্ভিদে পরিণত হয়। জননটা খেয়াল করো, এটা গুরুত্বপূর্ণ, ঠিক আছে। যে এই যে টেরিস উদ্ভিদ পরিণত হলে পত্রক তথা পিনার নিম্নতলের কিনারা বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র স্পোরাঞ্জি উৎপন্ন হয়, যে পত্রখণ্ডগুলো আছে, ঠিক আছে, এদের নিচের দিকে এরকম তোমার কি হয়, নিচের দিকে এরকম তোমার হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কি তৈরি হয়, স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়, স্পোরাঞ্জিয়া উৎপন্ন হয়। স্পোরাঞ্জিয়ামগুলো একত্রে গুচ্ছাকারে অবস্থান করে, অনেকগুলো একসাথে অবস্থান করে, যেটাকে বলা হয় হচ্ছে সোরাস, ঠিক আছে, যেটাকে বলা হয় হচ্ছে সোরাস, ঠিক আছে, সোরাস। আচ্ছা, ওকে, এখন আমি তোমাদেরকে একটু জাস্ট দেখাই দিই। দেখো এখানে হচ্ছে জিনিসটা কি করলাম আমরা আসলে, এখানে একটু জাস্ট খেয়াল করো কি করলাম, যে এই জায়গায় সম্পূর্ণ অংশটা হচ্ছে পাতা, যে কোনো একটা পত্রখণ্ডকে নিয়ে আসলে এর নিচের দিকে কিনারা বরাবর কি তৈরি হয়, স্পোরাঞ্জিয়া তৈরি হয়, স্পোরাঞ্জিয়াগুলো একসাথে থাকে, যেটাকে বলা হয় হচ্ছে সোরাস, ঠিক আছে, সোরাস বলা হয়। এখন তোমাকে জাস্ট একটু বুঝতে হবে। দেখো এই জায়গায় যে কোনো একটা পত্রখণ্ডকে যদি আমি নিয়ে আসি, ঠিক আছে, পত্রখণ্ডকে নিয়ে আসলে দেখো এই যে এটা একটা পত্রখণ্ডকের ভিতরে যেগুলো হচ্ছে স্পোরাঞ্জিয়াম, ঠিক আছে, স্পোরাঞ্জিয়াম এগুলো একটা গুচ্ছাকার অবস্থান করে আছে এবং এর ডাকটির মতো একটা অংশ ঢেকে রাখতেছে, যেটাকে বলা হয় ফলস ইন্ডোসিয়াম, ঠিক আছে। তো যে কোনো একটা স্পোরাঞ্জিয়ামকে যদি আমি নিয়ে আসি, এই জায়গায় দেখো এখানে বৃন্ত, এই জায়গাটা হচ্ছে বৃন্ত, উপরের দিকে এই জায়গাটা হচ্ছে ক্যাপসিউল, ঠিক আছে, ক্যাপসিউল, ঠিক আছে। দেখো এই জায়গাটার নাম হচ্ছে স্টোমিয়াম, এখানে হচ্ছে এনুলাস থাকে, এনুলাস, এবং এই জায়গাটা হচ্ছে স্টোমিয়াম, ঠিক আছে। এবং এটার ভিতরে কি থাকে, এর ভিতরে কিন্তু রেণু থাকে বা হচ্ছে স্পোর থাকে, এবং স্টোমিয়াম বরাবর ফেটে গেলে কিন্তু স্পোরগুলো বের হয়ে আসে, ঠিক আছে। স্টোমিয়াম বরাবর যখন ফেটে যায় তখন স্পোরগুলো হচ্ছে বের হয়ে আসে, ঠিক আছে, স্পোরগুলো বের হয়ে আসে, ওকে, এটাই তারা বলছে। তাহলে এই যে দেখো এখানে অযৌন জননের ক্ষেত্রে তোমরা এই যে স্পোরের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন হয়, এই কথাটাই লিখছে এখানে, যেটা আমরা বললাম। আচ্ছা,
যেমন ওই যে ফলস ইন্ডোসিয়াম যেটা সোলারকে ডেকে রাখে। আচ্ছা এবার আসো, এবার দেখো এই যে ক্যাপসুলে কি কি জিনিস থাকে। ক্যাপসুলে তোমার হচ্ছে যে ক্যাপসুল নিম্নলিখিত অংশগুলো নিয়ে গঠিত। ওই যে আমরা তোমাদেরকে একটু আগে যেটা দেখালাম ওই জায়গায়, ঠিক আছে, একটু আগে যেটা দেখালাম ওই জায়গায় দেখো, এই যে এই জায়গায় আমরা তোমাদেরকে দেখাইছি যে এখানে দেখো বৃন্ত, ঠিক আছে, আবার ক্যাপসুলের ভিতরে তোমার হচ্ছে যে দেখো এই যে এখানে স্ট্রোমিয়াম, এই জায়গাটা হচ্ছে অ্যানুলাস, ঠিক আছে। তাহলে এই কথাটাই তারা এখানে লেখছে, একটু পড়ে ফেলবা। ওকে, এবার আসো টেরিসের জনক্রম, এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। এটা রিক্সিয়া থ্যালাসের প্রসেসের মতো টেরিসের জীবনচক্রের জনক্রমটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে শিখে আসতে পারে। একটা স্পোরোফাইট বা রেণুধর উদ্ভিদ যেটাতে অঙ্গজ অজনজনন হয়, এবং আরেকটা হচ্ছে গ্যামিটোফাইট বা হচ্ছে লিঙ্গধর উদ্ভিদ যেখানে যৌনজনন হয়, ঠিক আছে। এখন এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি, চলো। আচ্ছা, এটা একটু দেখার চেষ্টা করি আমরা, চলো। হ্যাঁ, ওকে, তো প্রথমে খেয়াল করো এই জায়গায় যে ক্যাপসুলের ভিতরে যে টিস্যুগুলো, একে বলা হয় স্পোরোজেনাস টিস্যু, ঠিক আছে। এই জায়গার ভিতরে স্পোর মাতৃকোষ উৎপন্ন হয় যেটা হচ্ছে ডিপ্লয়েড, ঠিক আছে। এবং প্রতিটা স্পোরাঞ্জিয়ামে কয়টা মাতৃকোষ থাকে, 16টা মাতৃকোষ থাকে। এবং এই জায়গায় মায়োসিস সেল ডিভিশন হয়, তাহলে মায়োসিস সেল ডিভিশনে একটা কোষ থেকে 4টা কোষ তৈরি হয়, তাহলে 16টা থেকে 64টা স্পোর তৈরি হবে, ঠিক আছে। 64টা স্পোর তৈরি হবে, ঠিক আছে, 64টা স্পোর তৈরি হবে। ওকে, স্টোমিয়াম যখন আড়াআড়ি ফেটে যাবে তখন হচ্ছে স্পোরের বিস্তার করে এবং স্পোরগুলো বাইরে ছড়ায় পড়ে, ঠিক আছে, এবং স্পোরগুলো বাইরে ছড়ায় পড়ে। দেন এই স্পোর যেগুলো আছে, স্পোর হ্যাপ্লয়েড স্পোরটা, এটা হচ্ছে কি গ্যামিটোফাইটের প্রথম কোষ। হ্যাপ্লয়েড স্পোরটা হচ্ছে গ্যামিটোফাইটের প্রথম কোষ, এবং এরা যখন অনুকূল পরিবেশে আসে তখন এরা হচ্ছে হৃৎপিণ্ডাকার সবুজ অঙ্গের সৃষ্টি করে, ঠিক আছে, যেটা হচ্ছে ফার্নের গ্যামিটোফাইট, এবং এটাকে বলা হয় হচ্ছে প্রোথ্যালাস। ওকে, এই প্রোথ্যালাস জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। এই দেখো এখানে জাস্ট দেখাইছি আমরা যে এখানে যে স্পোর মাতৃকোষ থাকে সেখান থেকে পরবর্তীতে কিন্তু স্পোরগুলো বের হয়ে আসে, ঠিক আছে, এগুলো অঙ্কুরিত হয়। অঙ্কুরিত হওয়ার পর কি তৈরি করবে তারা? অঙ্কুরিত হওয়ার পর এই যে প্রোথ্যালাসটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, বা এটা তুমি হচ্ছে পরীক্ষায় এঁকে যাবা। থ্যালাসটা তুমি যেভাবে আঁকছো, মানে তোমার রিক্সার ক্ষেত্রে থ্যালাস, এই জায়গায় তোমার হচ্ছে এখানে প্রোথ্যালাস, ঠিক আছে, টেরিসের প্রোথ্যালাস, এটা তোমাকে আঁকতে হবে, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ 5 স্টার, তুমি দেখবে অনেকবার আসছে এটা। তো এখানে দেখো খেয়াল করে হৃৎপিণ্ডাকার, ঠিক আছে, উপর দিকে অগ্রস্থ খাজ আছে এখানে, উপর দিকে এই জায়গায় দেখো আর্কেগোনিয়াম, এই জায়গায় হচ্ছে অ্যান্থেরিডিয়াম, এরপর এখান থেকে তারা রাইজয়েড দেখাইছে, ঠিক আছে, ওকে, রাইজয়েড দেখাইছে। ওকে, তাহলে এটা তুমি হচ্ছে আঁকবা ভাই, এটা গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। তাহলে স্পোরের মাধ্যমে অযৌনজনন ঘটতেছে, ঠিক আছে। আর এখানে যে হচ্ছে যৌনজনন, ঠিক আছে, যৌনজনন এখানে এইটা কোথায় সম্পন্ন হচ্ছে যৌনজননটা? প্রোথ্যালাসে, ঠিক আছে, ওকে, প্রোথ্যালাসের সহবাসী, কারণ এখানে খেয়াল করো এখানে তোমার আর্কিগোনিয়ামও আছে, স্ত্রী জননাঙ্গ, অ্যান্থেরিডিয়ামও আছে, পুং জননাঙ্গ, দুইটাই আছে, ঠিক আছে। এরা হচ্ছে সহবাসী, মানে হচ্ছে তারা দুইটাকেই বহন করতেছে একসাথে। ওকে, তো এরপরে তুমি কি লিখবা? এই যে ইচিজনঙ্গ আর্কিগোনিয়াম বলে, আর্কিগোনিয়ামটা ফ্লাস্ক আকৃতির। আচ্ছা, এখানে গ্রীবা এবং উদর সহযোগে গঠিত। আচ্ছা, এখানে জাস্ট স্ট্রাকচারটা তারা দেখাইছে, এখানে দেখো স্ট্রাকচার তারা দেখাইছে যে এখানে দেখো খেয়াল করে, হ্যাঁ, দেখো এই জায়গায় দেখো এই যে আর্কিগোনিয়াম, এটা তোমার আসলে পরীক্ষার জন্য আঁকা লাগে না ওভাবে, ঠিক আছে, পরীক্ষার জন্য ওভাবে আঁকা লাগে না, জাস্ট তো এটা আসলে না আঁকলেও কোনো সমস্যা নেই, জাস্ট একটু দেখাই দিই আমি তোমাদেরকে। এই জায়গায় এই যে ডিম্বাণু, উদরীয় নালিকা কোষ, এখানে হচ্ছে তোমাদের গ্রীবা নালিকা কোষ দেখাইছে, ঠিক আছে, গ্রীবা নালিকা কোষ দেখাইছে। ওকে, জাস্ট একটু বোঝার জন্য তুমি একবার রিডিং দিয়ে রাখতে পারো, যেহেতু চ্যাপ্টারটা খুবই ছোট, ঠিক আছে, জাস্ট একবার রিডিং দিয়ে রাখবা, ঠিক আছে। আর্কিগোনিয়ামের ক্ষেত্রে একাধিক গ্রীবা নালিকা কোষ থাকে, একটি উদরীয় নালিকা কোষ থাকে, ওকে, এবং এই জায়গাটা কি মিউসিলাস এবং হচ্ছে মেলিক অ্যাসিড দিয়ে পূর্ণ থাকে, ওকে। তারপর অ্যান্থেরিডিয়াম তারা দেখাইছে, অ্যান্থেরিডিয়ামটা একটু পূর্বা, এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে, ঠিক আছে। 20 থেকে 50 শুক্রাণু মাতৃকোষ বা হচ্ছে অ্যান্ড্রোসাইট থাকে, ঠিক আছে, উপরের দিকে একটা ডাকনা কোষ থাকে, নিচের দিকে বলা কোষ থাকে, উপরের দিকে ডাকনা কোষ থাকে, ঠিক আছে। এই জিনিসটা দেখাইছে, জাস্ট একটা কনসেপ্ট রাখবা, তাহলে তোমার জন্য উদ্দীপক বুঝতেও সহজ হবে, আনসার করতেও ইজি হবে। ওকে, এবং শিশির বিন্দু বা বৃষ্টির পানির সাহায্যে শুক্রাণুসমূহ আর্কিগোনিয়ামে পরিবাহিত হয়, এবং আর্কিগোনিয়াম কর্তৃক মেলিক অ্যাসিড নিঃসৃত হয়, ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়, ঠিক আছে। আর্কিগোনিয়াম কর্তৃক মেলিক অ্যাসিড নিঃসৃত হয়, ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়। আচ্ছা, এখন পরবর্তীতে তোমার কি হয়? এই যে গ্রীবানালীর ভিতর দিয়ে প্রবেশ করে একটা মাত্র শুক্রাণু ডিম্বাণুর সাথে মিলিত হয়, এবং নিষেক ক্রিয়ার ফলে কি তৈরি হয়? ডিপ্লয়েড উৎস্ফুর উৎপন্ন হয়, ঠিক আছে, খেয়াল করো ডিপ্লয়েড অবস্থায় আসছে, তার মানে আবার স্পোরোফাইটিক দশাটা ফেরত আসছে। প্রোথ্যালাসে সব কিছু হ্যাপ্লয়েড ছিল, তাহলে এটা গ্যামিটোফাইটিক ছিল, বাট যখনই আবার নিষেক হয়ে গেছে তখন কিন্তু এটা ডিপ্লয়েড অবস্থা আবার ফেরত আসছে, ঠিক আছে। ওকে, তো টাইম কম, আমরা খুব তাড়াতাড়ি করে, তোমরা এগুলো পারো, আমি এই জন্য তাড়াতাড়ি করে চলে যাচ্ছি, ঠিক আছে। বাট আমরা ক্লাস হলে কিন্তু অনেক ডিটেলসে আমরা পড়াইতাম, বা অনেক আস্তে আস্তে। জাইগোট বা উস্পোর হচ্ছে স্পোরোফাইটের প্রথম কোষ, ঠিক আছে, তোমরা জানো জাইগোট বা স্পোরোফাইট বা হচ্ছে 2S দশার প্রথম কোষ,
ঠিক আছে, এটা তুমি একটু পড়বা। এই জীবনচক্র জনক্রমটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, জীবনচক্র এবং জনক্রমটা খুবই গুরুত্বপূর্ণ ভাই। যে জীবনচক্র জিনিসটা কি, যে ধীরে ধীরে বৃদ্ধি, বিকাশ, জনন অতিক্রম করে পুনরায় অবস্থায় পুনর্জন্ম দেওয়ার চক্র দ্বারাকে আমাদের জীবনচক্র বলে। দেখো একই জায়গায় ডিপ্লয়েড বা স্পোরোফাইটিক এবং হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক যৌন আবির্ভাবকে জনক্রম। আচ্ছা এখানে দেখো টেরিসের ক্ষেত্রে তোমার হচ্ছে কি জীবনচক্রে সুস্পষ্টভাবে যৌনের পর্যায়ক্রমিক আবর্তন ঘটে, ঠিক আছে, আবির্ভাব ঘটে। ওকে, এখন খেয়াল করো এই যে এখানে তোমরা স্পোরোফাইটিক জন্যও দেখছো, গ্যামেটোফাইটিক জন্যও দেখছো, ঠিক আছে, এবং এখানে একটা ছবি আছে, ছবিটা আমি তোমাদেরকে দেখাবো, এই ছবিটা দেখলে তুমি হচ্ছে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে এই জায়গায় খেয়াল করো, এই জায়গায় দেখার চেষ্টা করো ছবিটা, ঠিক আছে। এখানে যে দুইটা দশার মানে হচ্ছে তোমার একটা ইন্টারচেঞ্জ করতেছে, স্পোরোফাইটিক এবং হচ্ছে গ্যামেটোফাইটিক, ঠিক আছে, জন্ম মানে দুইটা দশায় আছে। দেখো স্পোরোফাইটিকের খেয়াল করো, জাস্ট আমি তোমার দেখাই, তাহলে বুঝতে পারবা। এই যে কচি টেরিস উদ্ভিদ, এটা হচ্ছে টেরিস উদ্ভিদ। টেরিস উদ্ভিদের তোমার খেয়াল করো, আমরা কি বলছিলাম যে পত্রকের নিচের কিনারা বরাবর যে হচ্ছে স্পোরাঞ্জিয়াম উৎপন্ন হয়, তাই না, একসাথে থাকে বলা হয় সোরাস। তাহলে যে কোনো একটা স্পোরাঞ্জিয়ামকে নিয়ে আসলে এর ভিতরে কি থাকে, এর ভিতরে থাকে হচ্ছে স্পোর মাতৃকোষ। স্পোর মাতৃকোষ মায়োসিস প্রক্রিয়া বিভাজন হয় স্পোর টেট্রাড, এখানে 4টা স্পোর হবে, স্পোর টেট্রাড তৈরি হয় মায়োসিস প্রক্রিয়া, একটা কোষ থেকে 4টা কোষ, যে স্পোরগুলো অঙ্কুরোদ্গম হয় প্রোথেলাস তৈরি হয়। দেখো এই জায়গায় এই পর্যন্ত স্পোর মাতৃকোষ যেটা ছিল ডিপ্লয়েড, তার মানে ডিপ্লয়েড মানে এটা স্পোরোফাইটিক জোন ভিতরে পড়তেছে। এরপর যখন স্পোর তৈরি হলো তখন আবার গ্যামেটোফাইটিক জোন তৈরি হলো, কারণ গ্যামেটোফাইটিক জোন এটা হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা, ঠিক আছে। তাহলে স্পোর টেট্রাড এখানে তোমার কিন্তু হ্যাপ্লয়েড অবস্থা ফেরত আসলো, ফেরত আসলে পর এই জায়গায় যা ঘটতেছে, এই জায়গায় সবই হচ্ছে হ্যাপ্লয়েড অবস্থা। তাহলে স্পোর অঙ্কুরোদ্গম হয়ে প্রোথেলাস তৈরি হয়েছে, প্রোথেলাসের ভিতরে তোমার দেখো আর্কেগোনিয়াম এবং হচ্ছে অ্যান্থেরিডিয়াম। তাহলে শুক্রাণুগুলো যখন ডিম্বাণুর এখানে যাচ্ছে এ পর্যন্ত কিন্তু তোমার সব হ্যাপ্লয়েড, তাই না, গ্যামেটোফাইটিক জন্য। বাট যখন এদের যৌন মিলন ঘটতেছে তখন কিন্তু আবার খেয়াল করো উস্পোর যখন তৈরি হচ্ছে তখন জাইগোট, তাহলে 2SN অবস্থা ফেরত আসছে, তার মানে এই জায়গাটা আবার স্পোরোফাইটিক দশা ফেরত আসছে। তো ফিগার আঁকার সময় দেখো এখানে দাগ দিছে তারা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, দাগ দিয়ে তুমি বুঝাবা, ঠিক আছে, দাগ দিয়ে তুমি হচ্ছে বুঝাবা যে টাইম ফ্রেমটা কিন্তু সেম না, একটু ভিন্ন। তো দাগ দেওয়াটা গুরুত্বপূর্ণ, তোমার এই ফিগারটা কিন্তু পরীক্ষা রেখে যেতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ ফিগারটা। জাইগোট হওয়ার পর আবার জাইগোট হওয়ার পর আলটিমেটলি আবার গিয়ে কিন্তু নতুন স্পোরোফাইট তৈরি হচ্ছে এবং এই যে টেরিস উদ্ভিদটা আবার তৈরি হচ্ছে। তাহলে একটা সাইকেল চলতেছে, ঠিক আছে, একটা সাইকেল চলতেছে। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষার জন্য ভাই, খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই কথাটা আমি তোমাকে বলছি এই গ্যামেটোফাইটিক জন্য। তাহলে এই দুইটা পরীক্ষাতে আসে, গ্যামেটোফাইটিক জন্য এবং হচ্ছে স্পোরোফাইটিক জন্য। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে দেখো এই যে রিক্সিয়া মানে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটার মধ্যে একটা পার্থক্য আছে, তুলনা করতে বলে মাঝে মাঝে পরীক্ষা তুমি দেখবা সিকিউতে তুলনা করবে যে এরা হচ্ছে গ্যামেটোফাইটিক হ্যাপ্লয়েড আর স্পোরোফাইটিক তথা ডিপ্লয়েড, ঠিক আছে। স্পোরোফাইট গ্যামেটোফাইটের উপর সম্পূর্ণ নির্ভরশীল, আর টেরিসের ক্ষেত্রে এরা হচ্ছে স্বতন্ত্র উদ্ভিদ, ঠিক আছে। স্পোরোফাইট এবং হচ্ছে গ্যামেটোফাইট, এরা উৎপন্ন হয় প্রোটোনেমা বা থ্যালাস উৎপন্ন করে, আর প্রোথেলাস উৎপন্ন করে। এদের পরিবহন টিস্যু নয় অভাস্কুলার, পরিবহন টিস্যু হচ্ছে আছে ভাস্কুলার। সোরাস উৎপন্ন হয় না, সোরাস উৎপন্ন হয় দ্বিফ্লাজেলাযুক্ত শুক্রাণু, বহুফ্লাজেলাযুক্ত, ঠিক আছে। এগুলো তোমরা হচ্ছে পারো, জাস্ট আমি তোমাকে দেখালাম। এখন দেখো তুমি সবগুলা প্রশ্ন পারবা, ঠিক আছে, তুমি এখন সবগুলা প্রশ্ন পারবা। দেখো দেখো শিক্ষক ব্যবহারিক ক্লাসে এটা উদ্দীপক দিয়েছে আমাদেরকে, ব্যবহারিক ক্লাসে দুইটা উদ্ভিদ দেখা যায়, একটা উভচর উদ্ভিদ। তাহলে উভচর উদ্ভিদ বললে এখানে কোনটা আমরা বলছিলাম যে ব্রায়োফাইটা হচ্ছে উভচর উদ্ভিদ, আর দ্বিতীয়টাকে বলা হয় সানফার্ন। তাহলে এই যে থ্যালাসের প্রস্থচ্ছেদ চিহ্নিত চিত্র আঁকো, যৌনক্রম সম্পন্ন করে সেটা ব্যাখ্যা দাও। তাহলে থ্যালাসের প্রস্থচ্ছেদ আমরা আঁকাইছি, যৌনক্রম ব্যাখ্যা করি। তাহলে থ্যালাসের প্রস্থচ্ছেদ তোমার পরীক্ষা আসলে তুমি খুব সুন্দর করে ভাই থ্যালাসের প্রস্থচ্ছেদের চিহ্নিত চিত্র আঁকবা, পারবা না, এই ছবিটা তুমি এঁকে দিবা, ঠিক আছে। আর যৌনক্রম ব্যাখ্যা করলে স্পোরোফাইটিক জন্য, গ্যামেটোফাইটিক জন্য এগুলো তুমি ব্যাখ্যা করবা। এরপরে তুমি অবশ্যই কিন্তু পরীক্ষাগুলো চেষ্টা করবা এই ফিগারটা আঁকাইতে ভাই, এই যে কই গেল ফিগারটা, ঠিক আছে। যৌনক্রমের ক্ষেত্রে এই ফিগারটা আঁকানোর চেষ্টা করো, ফুল মার্কস পাবা ইনশাল্লাহ, ঠিক আছে, ফুল মার্কস পাবা ইনশাল্লাহ, ঠিক আছে। এরপরে প্রশ্ন কি বলছে আমাকে, সি অপুষ্পক এবং পক্ষল ফ্রন্ট বিশিষ্ট স্পোরোফাইটিক উদ্ভিদ। তাহলে এটা কার কথা বলছে, টেরিডোফাইটার কথা বলছে, তাই না। আর ডিটা হচ্ছে কি অপুষ্পক এবং রাইজোয়েড যুক্ত গ্যামেটোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে। রাইজোয়েড দিলে এখানে ব্রায়োফাইটের কথা বলছে, অপুষ্পক এবং রাইজোয়েড যুক্ত গ্যামেটোফাইটিক উদ্ভিদ। তাহলে রাইজোয়েড যুক্ত যে গ্যামেটোফাইটিক উদ্ভিদটা যেটা আছে, ঠিক আছে, অন্তর্গঠনের চিত্র, তাহলে মানে যে রিক্সার চিত্রটা এঁকে দিবা, ঠিক আছে, রিক্সার চিত্রটা এঁকে দিবা, ওই যে অন্তর্গঠনের চিত্রটা এঁকে দিবা যেটা তোমাকে বললাম। আর কোনটা উন্নত, তাহলে তুমি এখানে বৈশিষ্ট্যগুলো নিয়ে আসবা, কোনটা উন্নত, অবশ্যই টেরিডোফাইটা উন্নত, তাহলে তুমি দেখাবা টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো কি আছে, ব্রায়োফাইটার বৈশিষ্ট্যগুলো কি হয়েছে, তোমাকে ছক দেখাইছি, ওই ছক দেখাবা, বৈশিষ্ট্য বলছি, সেই বৈশিষ্ট্যগুলো তুমি বলবা, তারপর বলবা যে টেরিডোফাইটা হচ্ছে উন্নত। ওকে, শিক্ষার্থী রনি কৌতূহলবশত বাড়ির পুরাতন দেয়ালে জন্মানো অপুষ্পক এবং পক্ষল যৌগিক বিশিষ্ট একটি উদ্ভিদ দেখালো। তাহলে এখানে তারা হচ্ছে টেরিসের কথা বলছে, তাই না, পক্ষল যৌগিক বিশিষ্ট একটা উদ্ভিদ শিক্ষককে দেখালো। আচ্ছা, শিক্ষক বললেন বীজ না হলে পত্রকা কিনারা উৎপন্ন এক ধরনের রেণুর মাধ্যমে সফলভাবে বংশবৃদ্ধি করতে সক্ষম, ঠিক আছে। তাহলে উদ্ভিদের গ্যামেটোফাইটিক দশা চিহ্ন অঙ্কন, তাহলে এখানে যদি টেরিসের কথা বলছে তাহলে গ্যামেটোফাইটিক দশাটা কোনটা, ওই যে আমাদের প্রোথেলাসটা,
প্রোথেলাসটা, হৃৎপিণ্ড আকৃতির প্রোথেলাস তুমি দেখাবা। বংশবিস্তারে শিক্ষকের বক্তব্য যে এই যে এখানে তো পত্রথিরা উৎপন্ন কি উৎপন্ন হয়, রেণু, তাহলে স্পোরাঞ্জিয়া, স্পোরাঞ্জিয়াম গুচ্ছ হচ্ছে সোরাস, ওই যে তারা স্পোরটা তৈরি হয়, ঠিক আছে, পরবর্তীতে স্পোরটা অঙ্কুরিত হয়, এই বিষয়টা তুমি এখানে ব্যাখ্যা করবা, ঠিক আছে, এই ওজন জননের জিনিসটাই তুমি এখানে ব্যাখ্যা করবা। আচ্ছা দেখো, এরপর দেখো অপুষ্পক এবং রাইজোয়েড বিশিষ্ট গ্যামিটোফাইটিক উদ্ভিদ, তাহলে এখানে তোমার ব্রায়োফাইট বা হচ্ছে রিক্সা কথা বলতে পারো। আর যৌগিক পত্র বিশিষ্ট স্পোরোফাইটিক উদ্ভিদ, অপুষ্পক যৌগিক পত্র বিশিষ্ট স্পোরোফাইটিক উদ্ভিদ, তাহলে এখানে তোমার টেরিসের কথা বলছে তারা, ঠিক আছে। তাহলে ডি উদ্ভিদের জীবনচক্র অঙ্কন করো, যৌগিক পত্র বিশিষ্ট স্পোরোফাইটিক উদ্ভিদ, তাহলে জীবনচক্র তুমি বলবা, টেরিসের জীবনচক্র ওই ছবিটা তুমি হচ্ছে এঁকে দিবা, ঠিক আছে। ওকে, সি অপেক্ষা ডি উন্নত, তার মানে এখানে কম্পারিজন তারা বলছে যে এখানে ব্রায়োফাইটের কথা বলছে, ব্রায়োফাইট, এখানে টেরিডোফাইটা, তাহলে বৈশিষ্ট্যগুলো তুমি বললে সুন্দরভাবে বলবা কেন তারা উন্নত, টেরিডোফাইটা। ওকে, এরপর আসো এখানে দেখো প্রথমে কি এটা রিক্সা থ্যালাসের একটা অন্তর্গঠন তারা দেখাইছে। পি এর বিভিন্ন অংশ চিহ্নিত করে তাই তুমি ছবিতে সুন্দর করে তুমি চিহ্নিত করে দিবা, দেখছো কোন জায়গা থেকে সিকিউ আসে পরীক্ষা। আচ্ছা, কিউ ব্যতীত টেনিসের জনজন অসম্ভব কোনো, কিউ মানে কি, কিউটা হচ্ছে প্রোথেলাস, ঠিক আছে, প্রোথেলাস। তাহলে তুমি খেয়াল করো এখানে টেনিসের ক্ষেত্রে প্রোথেলাসের ভিতরে এখানে আর্কিগোনিয়াম থাকে, অ্যান্থেরিডিয়াম থাকে, এর ভিতরেই না তোমার হচ্ছে ডিম্বাণু শুক্রাণু উৎপন্ন হয়, আলটিমেটলি যৌনজনন করে, তাই না? তার মানে যদি এটা না থাকতো তার ভিতরে কি শুক্রাণু ডিম্বাণু এগুলা জনন করতে পারতো না, তাহলে এই জিনিসটা তুমি হচ্ছে ফোকাস করবা। আচ্ছা, দুইটা উদ্ভিদ দেখাইছে, একটা হচ্ছে উভচর উদ্ভিদ। উভচর উদ্ভিদ মানে কি, এখানে তোমার উভচর উদ্ভিদ বললেই তোমার কিন্তু ব্রায়োফাইটের কথা চলে আসবে, তাই না? আর হচ্ছে সানফার্ন মানে কি, সানফার্ন হচ্ছে টেরিস, ঠিক আছে, টেরিস। ওকে, তাহলে দ্বিতীয় উদ্ভিদের জনক্রম তুমি হচ্ছে বিশ্লেষণ করবা, খুবই সহজ। আর প্রথম উদ্ভিদের থ্যালাসের প্রসেসে তুমি হচ্ছে দিয়ে দিবা। ওকে, অভাস্কুলার থ্যালাস দ্যাগ্র শাখা তোমাকে দেখাইছি, তাহলে এখানে অবশ্যই তোমার রিক্সার কথা তারা বলছে। আর প্রথম ভাস্কুলার উদ্ভিদ গ্যামিটোফাইটিক দেহ, প্রথম ভাস্কুলার উদ্ভিদ গ্যামিটোফাইটিক দেহ থ্যালাস প্রকৃতির। আচ্ছা, এখন খেয়াল করো উদ্দীপকে উল্লেখিত নমুনা একের থ্যালাসের অন্তর্গঠন, তাহলে এখানে তোমার রিক্সা থ্যালাসের অন্তর্গঠন তারা বলছে। আচ্ছা, যেমন নমুনা দুইয়ের জীবনচক্রে হেটারোমরফিক জনক্রম বিদ্যমান, তাহলে হেটারোমরফিক জনক্রম মানে হচ্ছে এখানে দেখো এই যে গ্যামিটোফাইটিক দশা এবং স্পোরোফাইটিক দশা এদের আকার আকৃতিতে ভিন্ন, ঠিক আছে, আকার আকৃতিতে ভিন্ন, তাই না? একটা বৈশিষ্ট্য দেখা তুমি দেখতে পাচ্ছ এখানে আকার আকৃতিতে ভিন্ন দুইটা দশায়, ঠিক আছে। তো এই গ্যামিটোফাইটিক এবং স্পোরোফাইটিক যে জনক্রমটা আছে, ঠিক আছে, মানে জনটা আছে, এই জিনিসগুলো তুমি হচ্ছে দেখাবা, সুন্দর মতো ব্যাখ্যা করবা, ঠিক আছে। আচ্ছা, এই তো মোটামুটি। তাহলে এই যে দেখছো মেইন জিনিসটা কি, আমি জাস্ট আবার একটু বলি, তুমি যদি কোনো কিছু নাও পড়তে চাও ভাই, অ্যাটলিস্ট এই যে স্ট্রাকচার দেখে যাও, রিক্সা চালাতে প্রসেসরটা দেখে যাও, ঠিক আছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমি সব কিছু পড়াই দিছি, এটা দেখে যাবা, এটা গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে এই যে ফানের প্রোথেলাসটা তুমি দেখে যাবা, এবং লাস্ট একটা জিনিস যে তুমি দেখে যাবা সেটা হচ্ছে এই জনক্রমটা, তাইলে তুমি হচ্ছে এই চ্যাপ্টার থেকে আলটিমেটলি আশা করি সবগুলো প্রশ্ন তুমি হচ্ছে আনসার করতে পারবা।